আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মারিয়া। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মারিয়ার গল্পের আসরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি একটি রহস্যময় গল্প পাঠে প্লিজ আমার ভুল ত্রুটিগুলো আপনারা মার্জনা করবেন। গল্পের নাম কোহিনূর। চলুন শুরু করা যাক আজকের গল্প। কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া। শাশুড়িকে খুন করে স্বামীর গায়ে হাত তুলছ, এত সাহস তোর? কে দিয়েছে? বাইরে এখনো আমার মায়ের লাশ পড়ে আছে। কেন করলি বল? কেন করলি বল? 2 টাকার মেয়ে, তোকে খুন করে গুম করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। স্বামীর মুখে এ ধরনের কথা শুনতে হবে অধরা কল্পনাও করেনি। লোকটা শান্ত আর ভদ্রলোক। কখনো দরকার ছাড়া অধরার সঙ্গে গত 1 বছরে একটা শব্দও উচ্চারণ করেনি। যখন যা চেয়েছে পেয়েছে। এই বাড়ির সবাইকে ওর নিজের মনে করে। তাছাড়া 5-5টা ননদের মধ্যেও নিজেকে মানিয়ে নিয়েছে। ওরা ভুলেও অধরার আশেপাশে ঘেঁষে না, শুধু শাশুড়ি মা ছাড়া। সেই শাশুড়িকে ও কিভাবে মারতে পারে অধরার মাথায়ই আসছে না। আজ সন্ধ্যায় শাশুড়ি মা ওকে ছাদে ডেকেছিল। কেন ডেকেছিল সেগুলো ও কাউকে বলতে পারবে না। শাশুড়ি মা ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেছিল, এটা ধরো, এর চাইতে বেশি কিছু বলার অধিকার আমার নেই। এটা গোপন রাখবে। এই বাড়ির কাউকে বিশ্বাস করবে না, এমনকি নিজের স্বামীকেও না। নিজের আর তোমার মধ্যে থাকা মহামূল্যবান রত্নের খেয়াল রাখবে। পারলে দ্রুত পালিয়ে যাও। আমার আলমারির ড্রয়ারে কিছু দরকারি জিনিস আছে, তোমার কাজে লাগবে। এখন নিচে যাও, দ্রুত। অধরা কিছু বলতে চেয়েছিল, কিন্তু হলো না। তার আগেই উনি ধমক দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিলেন। অধরা নিচে আসার সঙ্গে সঙ্গে বাইরে হইচই পড়ে গেল। অধরা দৌড়ে গিয়ে দেখল ওর শাশুড়ি নিচে পড়ে আছে। চারদিকে রক্তের ছড়াছড়ি। কি ভয়ঙ্কর দৃশ্য! অধরা সেখানেই জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, দেখতে পেল ও রুমে শুয়ে আছে, আর ওর স্বামী জুবায়ের ফারুকী ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ খুলতে দেরি হলো, কিন্তু লোকটার ওর উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। গলা আটকে ধরল। অধরার মনে হলো এখুনি বুঝি মারা যাবে। তাই উপায়ান্তর না পেয়ে লাথি বসিয়ে দিয়েছিল স্বামী নামক লোকটার বুকে। শক্তিশালী জুবায়ের সঙ্গে ও পারবে কিভাবে? লোকটা পড়ে গিয়েও আবার উঠে আসলো। অধরা ওই সুযোগ দ্রুত বিছানা থেকে নেমে পড়ল, কিন্তু জুবায়ের ওকে টেনে দেয়ালের সঙ্গে আটকে ধরে গাল চেপে ধরল। অধরা বহু কষ্টে বলল, আমি এরকম করিনি, বিশ্বাস করুন। আপনার মাকে আমি নিজের মা ভেবেছি। আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দিন। জুবায়ের হুঙ্কার ছেড়ে বলল, ছেড়ে দেওয়ার হলে বহু আগেই ছেড়ে দিতাম। তোর ভাগ্য ভালো, তোকে দরকার আমার, খুব দরকার। প্রয়োজন শেষ হলে এই পৃথিবী থেকে তোর নাম নিশানা আমি চিরকালের জন্য মুছে দিব। তুই সুলতান জুবায়ের ফারুকীর নখের যোগ্যও না। কথাটা বলে জুবায়ের ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা ধপাস করে বন্ধ করে চলে গেল। অধরা তাল সামলাতে না পেরে ছুটে গিয়ে ফ্লোরে পড়ল। খাটের কোণা লেগে কপালের কিছু অংশ কেটে গেল। অধরা কপাল হাত রেখে উঠে বসল। ব্যথা আজ শরীরে না মনে লাগছে। শাশুড়ির মৃত্যুর পরে ওর দুনিয়া কেমন বদলে গেল। এতদিন তো ভালোই ছিল। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের 1 মাসের মাথায় সড়ক দুর্ঘটনাতে ওর বাবা মা মারা গিয়েছিল। অধরা বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায়
অন্তিম যাত্রার সাক্ষী হতে পারলেও আর কখনো সেখানে ওর পা রাখতে পারেনি। বাবা মাকে ভেবে ও কাঁদবে, কষ্ট হবে ভেবে শাশুড়ি ওকে যেতে মানা করত, আগলে রেখেছিল। যখন যা লেগেছে পেয়েছে, বাড়ির বাইরে যাওয়ার দরকার হয়নি। সুলতান জুবায়ের ফারুকী একজন ভালো ব্যবসায়ী আর বেশ প্রভাবশালী লোক। বাড়িতে কাজের লোকের অভাব নেই, কিন্তু সবাই কেমন চুপচাপ। দরকার ছাড়া এই বাড়িতে কোনো শব্দ উচ্চারণ হয় না। 5টা ননদ, সবগুলো বিবাহ উপযুক্ত, এক কথায় আগুন সুন্দরী, যাদের দেখলে মানুষ না ভেবে সবাই পরি ভেবে ভুল করবে। কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে। এই মেয়েগুলো তেমনি একটি অভিশাপ বহন করে। এরা বোবা, কথা বলতে পারে না। আধুনিক পোশাক আর চলনভঙ্গিতে এদের জুড়ি মেলা ভার। অধরা এদের রূপের কাছে কিছুই না। কথাগুলো ভেবে অধরা দ্রুত নিজের শাড়ির আঁচলে থাকা কাগজটা বের করে চোখের সামনে ধরল। গোটা গোটা অক্ষরে লেখা আছে, বধির বোবা বলবে বাক্য, ঝরবে তখন লাল রক্ত, উষাকালে খুলবে দুয়ার, শান্ত হবে তিমির দুয়ার। একটা ধাঁধা, কিন্তু এর মানে কি হতে পারে অধরার জানা নেই। শাশুড়ি মায়ের মুখটা ওর ভীষণ মনে পড়ছে। অধরা কাগজটা দ্রুত লুকিয়ে বেরিয়ে আসলো। এর মধ্যে লাশ দাফনের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। বাড়িতে সবাই সাদা পোশাক পরেছে। মেয়েরা মায়ের চারপাশে চুপচাপ বসে আছে, কিন্তু সবাই খুব স্বাভাবিক, কারো চোখে কোনো পানি নেই। জুবায়ের বাইরে আছে। পুলিশ এসেছে ঘটনার তদন্ত করতে, কিন্তু জুবায়ের দুর্ঘটনা বলে চালিয়ে দিল। বেশ কিছু টাকা পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওদেরকে বিদায় জানিয়ে ভেতরে আসলো। অধরা চুপচাপ শাশুড়ির মাথার কাছে গিয়ে বসলো। ছাদ থেকে কিভাবে উনি পড়ে গেলেন, বিষয়টা নিয়ে ওর চিন্তা হচ্ছে। হঠাৎ মনে হলো উনি ইচ্ছে করে লাফ দিয়েছেন। সুইসাইড করবেন ভেবে ওকে ডেকে এতগুলো কথা বলে গেলেন, কিন্তু সুইসাইড করার কারণটা কি ছিল? কিছুক্ষণের মধ্যে অধরার শ্বশুর এক ভদ্রমহিলাকে নিয়ে বাড়িতে ঢুকলেন। ভদ্রলোকের 2 জন স্ত্রী, উনি ছোট বউয়ের সঙ্গে থাকেন। উনি হন্তদন্ত হয়ে মৃত বউয়ের পাশে বসলেন, তারপর অধরার দিকে শীতল নজরে তাকালেন। অধরা ভয়ে শিউরে উঠল। জুবায়ের ওর বাবাকে হয়তো সবটা বলে দিয়েছে, সবাই ওকে ভুল বুঝেছে। কিন্তু পুলিশে দিচ্ছে না কেন? এদের কি দরকারে ও লাগতে পারে? অধরার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। একমাত্র শাশুড়ি মা ভরসা ছিল যে ওকে সাহায্য করতে পারত। গভীর কোনো রহস্যের অতলে ও তলিয়ে যাচ্ছে, মাথায় যন্ত্রণা করছে। শাশুড়ি শেষবারের মতো বলেছিল ওর মধ্যে কোনো রত্ন আছে, কিন্তু রত্নটা কি? এই রত্নটার জন্যই ওকে হয়তো পুলিশে দেওয়া হচ্ছে না। বাড়িতে সিসি ক্যামেরা আছে, যদি খুন বলে পুলিশকে জানানো হয় তবে অধরা অনায়াসে ফেঁসে যাবে, জেল বা ফাঁসি নিশ্চিত। বাবা মা, সেই সঙ্গে প্রিয় শাশুড়ি মায়ের এই রহস্যময় মৃত্যু ওকে সম্পূর্ণ একা করে দিল। অধরা নিজেকে সামলাতে পারছে না। এই নিস্তব্ধ বাড়িতে শব্দ করে কাদার মতো অধিকার ওর নেই। কান্নাতে গলা আটকে আসছে। অধরা দ্বিতীয়বারের ন্যায় আবার জ্ঞান হারালো। মধ্যরাতে অধরার জ্ঞান ফিরল। মুখের উপরে কারো দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস পড়ছে। ভয় ওকে আষ্টে পৃষ্ঠে ধরেছে জড়িয়ে। অধরা হুট করে চোখ খুলে দেখল জুবায়ের ওর মুখের উপরে ঝুঁকে আছে। রুমে আবছা আলো বিরাজ করছে। লোকটার দৃষ্টিতে কোনো রাগ নেই, না আছে ঘৃণা। অধরা ডান হাতটা জুবায়েরের মুখে রাখতে যেতেই ছেলেটা খপ করে হাতটা ধরে নিয়ে বলল, সরি, তখন মাথায় কাজ করছিল না। কি বলেছি মনে রেখো না। মৃত্যুতে কারো হাত থাকে না। মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিয়ে আগের মতো হয়ে যাও।
অধরা ভ্রু কুঁচকে ফেলল লোকটার কথা শুনে। একজন সন্তান কিভাবে এত তাড়াতাড়ি নিজের মাকে ভুলে যেতে পারে? অধরা প্রশ্ন করতে চাইল কিন্তু পারল না। জুবায়ের ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সঙ্গে। বিড়বিড় করে উচ্চারণ করল, আমাদের ঘরে খুব তাড়াতাড়ি এক টুকরো রত্ন আসতে চলেছে। আমি ওকে কোহিনূর বলে ডাকব। তুমি কি কিছুই বুঝতে পারছো না? এত আয়োজন শুধু ওর জন্য? অধরা চোখ বন্ধ করে কিছু ভাবল। বিষয়টা সুখের কি দুঃখের ওর ঠিক মাথায় আসছে না। যেখানে ও মা হয়ে নিজের সন্তানের উপস্থিতি অনুভব করতে পারল না, সেখানে জুবায়ের বাবা হয়ে কিভাবে সব বুঝে গেল? আর শাশুড়ি মা সেও কিভাবে জানলো? এই গোলক ধাঁধা কিভাবে কাটবে কে জানে। জুবায়ের আধা ঘন্টার মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। অধরা সাবধানে উঠে বলল, শাশুড়ির আলমারিটা চেক করা দরকার। কি আছে সেখানে? অধরা সাবধানে উঠে আসলো। পা টিপে টিপে শাশুড়ির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সারা বাড়িটা শুনশান নীরব। অধরা সময় নষ্ট করল না। দ্রুত ভেতরে গিয়ে ড্রয়ার চেক করলো। লাল রঙের একটা কাপড়ের মধ্যে কিছু রাখা আছে। ও সেটা তুলে নিয়ে দ্রুত নিজের রুমে ফিরে আসলো। সেটা লুকিয়ে জুবায়েরের পাশে গিয়ে শুয়ে পড়ল। জুবায়ের ঘুমের মধ্যে পাশ ঘুরে অধরাকে নিজের দিকে টেনে নিয়ে ফিস ফিস করে বলল, পালানোর চেষ্টা করছো বুঝি? এসব করে সময় নষ্ট করবে না। সময় হলে ঠিকই মুক্তি পাবে। অধরার ঢোক গিলল। মনে প্রশ্ন জাগল, জুবায়ের কি সব জেনে গেল?